বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের জন্য আর্থিক সক্ষমতা না বাড়িয়ে যখন এই ধরনের ব্যবস্থা করছে, তখনই কিন্তু রাষ্ট্রের উপর বোঝা চাপছে। দ্বিচারিতা আমি যদি বলি সেটা হচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসেই ব্যাংক থেকে সরকারের ঋণের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। প্রত্যাশিত রাজস্ব আদায় না হওয়া এবং ব্যয়চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই বড় অঙ্কের ঋণ নিতে বাধ্য হয়েছে সরকার। এতে সামগ্রিক অর্থনীতিতে নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনা ছিল পুরো অর্থ বছরে ব্যাংক থেকে ১,০৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার, কিন্তু জুলাই থেকে মার্চ এই ৯ মাসে সেই লক্ষ্য প্রায় পূরণ হয়ে যায়। এই সময়ে সরকারের মোট ঋণ দাঁড়ায় ১,০৮,৯৮৫ কোটি টাকার বেশি। এর বড় অংশ এসেছে বাণিজ্যিক ব্যাংক থেকে, আর বাকিটা কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে নতুন টাকা তৈরি করে ঋণ নিলে বাজারে অর্থের সরবরাহ বেড়ে যায়, যা সরাসরি দ্রব্যমূল্য বৃদ্ধির ঝুঁকি তৈরি করে। আবার বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হলে বেসরকারি খাতের উদ্যোক্তারা প্রয়োজনীয় অর্থ পেতে হিমশিম খান। এর ফলে বিনিয়োগ কমে যায়, আর কর্মসংস্থানেও পড়ে নেতিবাচক প্রভাব। এদিকে লাগামহীনভাবে বাড়ছে সরকারি ব্যয়। ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে সুদ পরিশোধের চাপও বাড়ছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় বাড়ানো কঠিন হয়ে উঠছে। সাম্প্রতিক বছরগুলোতে বাজেটের একটি বড় অংশই ব্যয় করা হচ্ছে ঋণের সুদ পরিশোধে। এই পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে রাজস্ব আদায়ে ঘাটতি। চলতি অর্থ বছরে প্রথম ৯ মাসে কর ও শুল্ক আদায়ে প্রায় ১ লাখ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। বিশ্লেষকদের মতে, বর্তমান সরকার যে তার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের জন্য আর্থিক সক্ষমতা না বাড়িয়ে যখন এই ধরনের ব্যবস্থা করছে, তখনই কিন্তু রাষ্ট্রের উপর বোঝা চাপছে। সরকারের করণীয় কি হতে পারে? সরকার যখন তার এই ঘাটতি বাজেট অর্থায়ন করার জন্য প্রিন্ট করছে, তখন কিন্তু সরকারের চরিত্রের মধ্যেই দ্বিচারিতা লক্ষ্য করা যায়। কারণ একদিকে আপনি বলছেন সেন্ট্রাল ব্যাংকে সংকোচন, আর সেই সেন্ট্রাল ব্যাংকে যখন প্রিন্ট করে মানির টাকার ব্যবস্থা করে, তখন সেটার মধ্যে দ্বিচারিতা লক্ষ্য করা যায়। তো এই বিষয়গুলোর কারণেই বেসিক্যালি জানেন যে ইনফ্লেশন, মূল্যস্ফীতি, সরকারের টার্গেট ছিল মূল্যস্ফীতিকে অন্তর্বর্তী সরকারি ৬ থেকে ৬.৫ নিয়ে আসবে। এখন যখন প্রিন্ট করা হচ্ছে, তখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, এবং ভবিষ্যতেও যে সম্ভব হবে সেটার মধ্যেও এক ধরনের ঝুঁকি তৈরি করছে। কারণ আপনি যখন কমার্শিয়াল ব্যাংকস গুলা থেকে লোন নিয়ে নিচ্ছেন, তখন প্রাইভেট সেক্টরটাকে সংকোচন করছেন। যেখানে জিডিপির অবদান ৮০% জিডিপিতে হচ্ছে প্রাইভেট সেক্টরের, ২০% হচ্ছে সরকারের। অতএব সেই তুলনায় আপনি যেটার গুরুত্ব সবচেয়ে বেশি, সেই জায়গাটাকে সংকুচিত করে আপনি যখন প্রসারণ করছেন, আপনার জায়গার সংকুলন করছেন, তখন সেটা প্রকৃতপক্ষে ভবিষ্যতের জিডিপি প্রবৃদ্ধিকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। প্রথমে আমি বলবো, সরকারের তার আয় বুঝেই ব্যয় করা উচিত। সরকার যখন নতুন প্রকল্প নেয়, যখন ধরেন অন্তর্বর্তী সরকারের থেকে ভিন্নতা যখন নেয়, সেই ভিন্নতার অর্থায়নের যে জায়গাগুলা, সেগুলা জাতির কাছে স্পষ্ট করা উচিত। এটা আমার স্পষ্ট বলা, যে নতুন অ্যাক্টিভিটি নিবেন, অ্যাক্টিভিটি সবাই নিতে চায়, কিন্তু অর্থায়নটা কিভাবে করবেন সেটা যদি তার পিছনে না থাকে, তাহলে সেই সমস্যাগুলা রাষ্ট্রের ঘাড়ের উপর চাপে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কর ফাঁকি রোধ করা এবং ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করা এখন সময়ের দাবি। মুবিন আহমেদ, সময়ের আলো।